তো দেখো আজকে আমরা চালু করছি কারবারের প্রকৃতি ও উদ্দেশ্য বিএস বিজনেস স্টাডিজ ক্লাস 11 ফার্স্ট চ্যাপ্টার কারবারের প্রকৃতি ও উদ্দেশ্য। কি বলছে? ফার্স্ট পেজটা খুললে আমরা দেখতে পারবো যে ভারতে ব্যবসা ও বাণিজ্যের ইতিহাস। ভারতের ব্যবসা ও বাণিজ্যের ইতিহাস সম্বন্ধে বলা হচ্ছে। বলছে আদিম যুগে মানুষ বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, বনের ফলমূল আহরণ করে কিংবা পশু শিকার করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করতো, তাই না? তা পরবর্তীকালে মানুষ সমাজ গঠন করছে, নিজেদের চাহিদা পূরণ করার জন্য একে অপরের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে এবং এই নির্ভরশীলতা থেকেই শুরু হচ্ছে আমাদের বিনিময় ব্যবস্থা। এবার এই বিনিময় ব্যবস্থা বিনিময় ব্যবস্থা তো শুরু হয়ে গেল। বলছে মানব সমাজ বিবর্তনের ইতিহাস পর্যালোচনা করলেই আমরা কারবারের উৎপত্তি ও ব্যবসা বাণিজ্যের ইতিহাস সম্পর্কে অবগত হব। তো এই কারবারের উৎপত্তি কিভাবে হলো, ব্যবসা বাণিজ্য কিভাবে হলো, শুরু হচ্ছে কিভাবে, সেটা জানার জন্য আমাদের একদম স্টার্ট থেকে স্টার্ট করতে হবে। বলছে আদিম যুগ, হ্যাঁ, প্রিমিটিভ এজ। বলছে আদিম যুগে মানুষ ছিল অরণ্যচারী যাযাবর, হ্যাঁ, প্রকৃতিজাত ফলমূল বন্য পশু শিকার করে জীবন ধারণ করত। বনের ফলমূল শস্য শেষ হয়ে গেলে তারা অন্য বনে চলে যেত। তার মানে কি আদিম যুগে মানুষ কি করছে? অরণ্যে ঘোরাফেরা করছে, তারা বনের ফলমূল খাচ্ছে। এবার এক বনের ফলমূল শাক সবজি খাওয়া শেষ হয়ে গেলে তারপরে অন্য বনে চলে যাচ্ছে, ঠিক আছে না? এরকম ভাবে তাদের আদিম যুগে তারা কাজ করতো আর কি, জীবিকা নির্বাহ করতো আর কি, বা খাদ্য খাবার সংগ্রহ করতো। তাই এই যুগকে বলা হয় শিকারী ও গার্হস্থ্য অর্থ ব্যবস্থা। মানে হচ্ছে হান্টিং অ্যান্ড হাউসহোল্ড ইকোনমি, মানে শিকার করতো খাবার জন্য, আর গার্হস্থ্য অর্থ ব্যবস্থা মানে হচ্ছে শিকার করে খাওয়া দাওয়া করবে এবং তারা বসবাস করবে, এইটুকু, মানে জীবন ধারণ করার জন্য যতটুকু দরকার ততটুকু, তার বেশি না, ঠিক আছে? যেহেতু এই যুগে বিনিময় প্রথা ছিল না, তাই এই যুগে কারবারেরও উৎপত্তি হয়নি। তার মানে এখানে বিনিময় প্রথা ছিল না, হ্যাঁ, চালের বদলে গম, গমের বদলে ডাল, এই সমস্ত ব্যবস্থাটাও ছিল না, মুদ্রা তো অনেক পরের ব্যাপার। তো এটাকে বলা হচ্ছে আদিম যুগ। এরপরে আসছে বার্টারেজ বা বিনিময় যুগ। মানুষ আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে মানুষের মধ্যে কিছু বিকাশ ঘটছে। এর ফলে কি হচ্ছে দেখো, পরবর্তীকালে মানুষ বিভিন্ন অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলো, যার ফলে গড়ে উঠলো সমাজ। হ্যাঁ, বিভিন্ন অঞ্চলে স্থায়ীভাবে, মানে মানুষের জনসংখ্যা আস্তে আস্তে বাড়তে শুরু করলো। যখন মানুষের জনসংখ্যা বাড়তে শুরু করলো, এক একটা গোষ্ঠীর মানুষ এক এক জায়গায় প্লেস হয়ে গেল, সেখানে তারা থেকে যাচ্ছে। এবার যেখানে যারা থেকে যাচ্ছে তারা একটা সমাজ গঠন করে তুলছে। এই সমাজবদ্ধ মানুষ তাদের প্রয়োজন অনুযায়ী পণ্য উৎপাদন করতে শুরু করলো এবং উদ্বৃত্ত পণ্য নিকটবর্তী অঞ্চলের পরিচিত বিভিন্ন পরিবারের কাছে বিনিময় করতে শুরু করলো। এবার একটা সমাজ গড়ে তুলতে গেলে আমাদের তো প্রয়োজন অনুযায়ী পণ্য উৎপাদন করতে হবে, হ্যাঁ, প্রয়োজন অনুযায়ী পণ্য উৎপাদন করতে হবে। এবং আমাদের যদি সারপ্লাস পণ্য উৎপাদন হয়, মানে অতিরিক্ত পণ্য উৎপাদন হয়, তাহলে আমরা চেষ্টা করবো কি আমাদের চেনা জানা পরিবার পরিজনের মধ্যে সেই পণ্যগুলোকে বিনিময় করা। মানে আমার কাছে যেটা অতিরিক্ত হয়েছে সেটা আমি দেব, আমার কাছে যেটা কম রয়েছে সেটা অন্যের কাছ থেকে নেব। এর ফলে একটা বিনিময় মাধ্যম তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এবার বলছে কিন্তু তখন টাকা কড়ির প্রচলন হয়নি। তা তো আমরা সবাই জানি যে টাকা কড়ি তখন প্রচলন হয়নি, যার ফলে সরাসরি পণ্যের সঙ্গে পণ্যের বিনিময় ঘটতো। এটাকে বলা হয় কি বাটার সিস্টেম। আমার কাছে যদি গম থাকে, তোমার কাছে চাল আছে, আমার গমের দরকার, তোমার চালের দরকার, আমি তোমাকে দিলাম, তুমি আমাকে দিলে। আমার কাছে গম আছে, তোমার কাছে ডাল আছে, আমার ডালের দরকার, আর তোমার হয়তো ধরো গমের দরকার, তাহলে আমার যে উদ্বৃত্ত গম তোমাকে দিলাম, তোমার উদ্বৃত্ত ডাল তুমি আমাকে দিলে। এখানে সমস্যা হচ্ছে যে যার যতটা উদ্বৃত্ত তার পরিবর্তে হচ্ছে, মানে এটা কোনো মাধ্যম নেই, ওয়েট ব্যবস্থার সিস্টেমটা নেই। মানে মনে করো আমার কাছে 10 কিলো গম অতিরিক্ত, তোমার কাছে হয়তো 8 কিলো ডাল অতিরিক্ত, তুমি 10 কিলো গম নিয়ে 8 কিলো ডাল দিয়ে দিলে, ঠিক আছে? এখানে একটা কারণে মিসকনসেপশনের তৈরি হচ্ছে, তখন অবশ্য মানুষ অতটাও বুঝতে শেখেনি। এবার বলছে এই পণ্যের বিনিময়ে পণ্যের আদান প্রদানকে বলা হয় পণ্য বিনিময় পদ্ধতি। তার মানে পণ্যের বদলে পণ্য নিচ্ছি, হ্যাঁ, আমার একটা পণ্য আছে তার বদলে আরেকটা পণ্য নিচ্ছি, এটাকে বলা হবে বার্টার সিস্টেম। সিম্পল ব্যাপার। তাহলে আমরা দুটো সিস্টেম পেরিয়ে এলাম, একটা হচ্ছে আদিম যুগ আর একটা হচ্ছে বিনিময় যুগ। নেক্সট হচ্ছে মুদ্রা যুগ বা কয়েনেজ। বলছে প্রত্যক্ষ বিনিময়ের অসুবিধা দূর করার জন্য বিনিময়ের মাধ্যম হিসাবে ব্রোঞ্জ, তামা, লোহা, সোনা, রূপা প্রভৃতি ধাতুকে মুদ্রা হিসাবে ব্যবহার করা শুরু হলো। এবার বিনিময়ের কিছু তো অসুবিধা আছে, ওই যে বললাম 10 আমার কাছে 10 কিলো গম ছিল, আমি 10 কিলো গম দিলাম, বদলে তোমার কাছ থেকে 8 কিলো ডাল নিলাম।
একটা বিনিময়ের সমস্যা হয়ে গেল। 10 কিলো গম ইকুয়াল টু কি 8 কিলো ডাল, সেটা তো বোঝা যাচ্ছে না, কেননা তার মানে মুদ্রার ব্যবস্থা নেই। হ্যাঁ, মুদ্রার ব্যবস্থা নেই। তো এই সমস্ত প্রবলেম গুলোকে দূর করার জন্য কাগজ মানে মুদ্রার প্রচলন হলো। তখনও কাগজি মুদ্রা আসেনি, মুদ্রা, হ্যাঁ, তামা, লোহা, সোনা, হ্যাঁ, রূপা ইত্যাদি ইত্যাদি ধাতুর মুদ্রা তৈরি হওয়া শুরু হলো। এবার এর ফলে বিনিময় ব্যবস্থার কিছুটা প্রসার ঘটলো। ধাতু নির্মিত মুদ্রার জায়গায় পরবর্তীকালে কাগজি অর্থ বিনিময়ের অন্যতম মাধ্যম হিসাবে স্বীকৃত হলো। এবার ধাতুর তৈরি যদি তোমার মুদ্রা হয়, তামা আছে, তার মধ্যে লোহা আছে, তার মধ্যে সোনা আছে, তার মধ্যে রূপো আছে, তার মধ্যে অনেকে কি করলো, সোনা, রূপা, তামা, 1 মিনিট। তো হ্যাঁ, তো এবার সোনা মুদ্রার মধ্যে যদি সোনা, রূপা, তামা থাকে, কারো যদি মানে মুদ্রা, কেউ যদি ধরো সোনা রূপা মুদ্রা গলিয়ে সেখান থেকে সোনাটা বের করে নিল, তামাটা বের করে নিল, রূপোটা বের করে নিল, তাহলে একটা সমস্যা হয়ে যাচ্ছে। তাই সোনা, রূপা, তামার যে মুদ্রাগুলো আছে, সেই মুদ্রাগুলো অতটাও কার্যকরী হলো না। তার ফলে কি তৈরি হলো, তারপরে তার পরিবর্তে ভাবা হলো যে আমরা কাগজি মুদ্রা ব্যবহার করব, কাগজি নোট। যেমন দেখো এখন 2000 টাকার নোট অচল। কিছু বছর আগে যখন 2000 টাকার নোট সচল ছিল, মানে চলছিল, তখন তার হেভি ভ্যালু, হেভি ডিমান্ড, তাই না? সবাই বলছে যে এক কাজ করুন, 50,000 টাকা ব্যাংক থেকে তুলতে গেলাম, 2000 টাকার নোট দেবেন, একদম পাতলা হবে, মাত্র 25খানা। যেই 2000 টাকার নোট অচল হয়ে গেল, এখন সবাই বলছে 500 টাকার নোট দেবেন। এখন কেউ যদি বলে এ নাও 2000 টাকা আছে, নাও 2000 টাকা, 2000 টাকা নাও, আমি তোমাকে এমনি দিলাম, কেউ নেবে না, ফ্রিতে দিলেও নেবে না, কারণ ওটা অচল হয়ে গেছে। অচল আর সচলটা কি করে হলো? এই সরকারের একটা মানে সরকার সিদ্ধান্ত নিল, বললো অচল, তাহলেই অচল হয়ে গেল। যদি বলতো সচল আছে, তাহলে সচল থাকতো, এরকমই ব্যাপার। তো কাগজি নোটের মানে সরকার যতক্ষণ না পর্যন্ত সেটাকে স্যাংশন করছে, সরকার যতক্ষণ না পর্যন্ত তার উপর স্ট্যাম্প দিচ্ছে যে এটা সচল, ততক্ষণ সেটা অচল হয়ে রয়েছে। আর যেই মুহূর্তে সচল নোটকে বলে দিল এটা চলবে না কালকে থেকে, তাহলে অচল হয়ে গেল। তার আলাদা কোনো কিন্তু ভ্যালু নেই। আমি বলতে কি চাইছি, এই কাগজি নোটের কিন্তু আলাদা কোনো ভ্যালু নেই, নিজস্ব কোনো ভ্যালু নেই। কিন্তু যদি তুমি মনে করো যে একটা সোনা বা রূপো বা তামা তামা কয়েন, ধরো বললো সোনা সোনা, আগে মনে করো যে একটা সময় ছিল যে সোনার কয়েন চলতো বা রূপোর কয়েন চলতো। তো সরকার বলে দিল বা ইসে বলে দিল যে রাজা বলছে যে আজ থেকে এই রূপোর কয়েনটা চলবে না। তার ফলে কি রূপোর কয়েন চলা বন্ধ হয়ে গেল? না। যাদের কাছে রূপোর কয়েন ছিল তারা কি করবে, রূপোর কয়েনটা গলিয়ে ফেলে রূপোটা বার করে নিল, রূপোর কয়েনটা গলিয়ে ফেললো। সোনার কয়েন চলবে না, সোনার মুদ্রা চলবে না, তাহলে সোনাটাকে গলিয়ে নিয়ে নিল, অন্য কাজে লাগিয়ে দিল, ঠিক আছে না? সেই ব্যাপারটা ছিল, কিন্তু কাগজি মুদ্রা সেই জায়গায় সেই জিনিসটা আর এলো না। কি বলছে, পরবর্তীকালে কাগজি অর্থ বিনিময়ের অন্যতম মাধ্যম হিসাবে স্বীকৃত হলো। এর ফলে কারবারি কার্যকলাপ স্থান থেকে স্থানান্তরে বিস্তার লাভ করলো। তো কাগজি মুদ্রা হলো কি সেফ, কাগজি মুদ্রা সেফ, ক্যারি করতেও সুবিধা, মুদ্রার মতো ভারী নয়, হ্যাঁ, এবং কাগজি মুদ্রা অনেকাংশে সুবিধাজনক, ঠিক আছে? তো এর ফলে কি হলো, ব্যবসা বাণিজ্য করতে আরো সুবিধা হলো মানুষের। মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় ব্যবসা বাণিজ্য করতে যেতে পারলো। বিনিময় 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 সংক্রান্ত বাধা, স্থানগত বাধা, বিনিময় সংক্রান্ত বাধা মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবো, যে বিনিময় হবে, মানে আমি চাল দিলাম বা গম দিলাম বা তোমার অন্যরকম ফলমূল দিলাম, তার বদলে ও কি দেবে? ও ধরো ওর দেশের টাকা দিয়ে দিল, যেটা আমার দেশে অচল, সেই সমস্যাটার সমাধান হয়ে গেল। কাগজি নোট যদি বেরিয়ে গেল, তার সমস্যার সমাধান হয়ে গেল। সব সব জায়গায় একই নোট চলবে, ঠিক আছে না? সব জায়গায় মানে দেশের মধ্যেই কথা ভাবো না, দেশের এক রাজ্য থেকে আরেক রাজ্য গেল, ওই রাজ্যে ওর আরেকজন রাজা, আমার রাজ্যে একজন রাজা, আমার রাজ্যের রাজার এক রকমের নোট, ওর রাজ্যের রাজার আরেক রকমের নোট। ও ওর রাজ্যের রাজার নোট দিচ্ছে, আমি এক্সপেক্ট করছি যে আমার রাজ্যের নোট ও দেবে। ওর রাজ্যের নোট আমার রাজ্যে কিন্তু অচল হয়ে রয়েছে, অচল হয়ে গেছে। তো এবার যদি সবার কাছে যদি কাগজি মুদ্রা চালু হয়, কাগজি নোট চালু হয়, আমার রাজ্যেরও যে 10 টাকার কাগজি মুদ্রা, পাশের রাজ্যেরও 10 টাকার কাগজি মুদ্রা সেম, তাহলে আমার কি সুবিধা হলো? ওই রাজ্য থেকে আমি 10 টাকা নিয়ে আসলে সেটা আমার রাজ্যেও আমি চালাতে পারবো, ঠিক আছে? তাহলে এটা বিনিময় সংক্রান্ত বাধা দূর করে দিল, ঠিক আছে? এবার এবার কি বলছে, স্থানগত বাধা দূর হয়ে, এর ফলে স্থানগত বাধা, সময়গত বাধা, অনেক কিছু দূর হয়ে গেল কাগজ মুদ্রা তৈরি হওয়ার ফলে। এবার নেক্সট আসছি বাজার ব্যবস্থা। কি বলছে, আদিম যুগে প্রত্যক্ষভাবে পণ্য বিনিময় চলতো, এটি ছিল সি, মানে
অর্থাৎ একটি পণ্যের পরিবর্তে অপর একটি পণ্য, কমোডিটি টু কমোডিটি, ঠিক আছে। পরবর্তীকালে এইরূপ বিনিময় প্রথার পরিবর্তে বাজার ব্যবস্থার প্রবর্তন ঘটে। এক্ষেত্রে টাকার মাধ্যমে পরোক্ষ বিনিময় ব্যবস্থার উদ্ভব হয়। যে বিনিময় ছিল সি টু সি, এখন তা হয়ে গেল সি টু এম টু সি, অর্থাৎ পণ্যের মানে কমোডিটির বিনিময়ে অর্থ, মানে কমোডিটির বিনিময়ে অর্থ, মানে কমোডিটি টু মানি, কমোডিটি টু মানি। আবার সেই অর্থের বিনিময়ে প্রয়োজনীয় দ্রব্য, কমোডিটি সংগ্রহ করা হতে লাগলো। তার মানে যখন বাজার ব্যবস্থা চালু হলো, তখন আমি বাজারে গেলাম, টাকা নিলাম, মানে বাজারে গেলাম, জিনিস নিলাম, কমোডিটি মানে দ্রব্য সামগ্রী নিলাম, বদলে টাকা দিলাম, ঠিক আছে। সেই টাকা দিয়ে তুমি আবার তোমার প্রয়োজনীয় অন্য কোনো জিনিস কিনে নিয়ে আসলে। মনে করো আমি বাজারে গেলাম সবজি কিনতে, তোমাকে টাকা দিলাম, সবজি নিয়ে নিলাম। যে টাকাটা তোমার কাছে গেল, সেই টাকা দিয়ে তুমি হয়তো সবজি না কিনে অন্য কিছু কিনে নিয়ে আসলে, মশলা কিনে নিয়ে আসলে, তোমার বাড়িতে যেটা লাগবে। তাহলে সি টু এম টু সি হয়ে গেল। সি মানে কমোডিটি, কমোডিটিকে বিক্রি করলে মানি, মানি থেকে আবার অন্য কমোডিটি, ঠিক আছে। দ্রব্য তো সবকিছুই, ঠিক আছে। এরকম ভাবে বাজার ব্যবস্থাটা তৈরি হলো। এবার নেক্সট কি বলছে, আধুনিক যুগ। বলছে আধুনিক যুগে মানুষের চাহিদা আরো বৃদ্ধি পেতে আরম্ভ করলো। মানুষের চাহিদা পূরণের জন্য উৎপাদনকারী ও সম্ভবকারীর মধ্যে ব্যক্তিগত বাধা দূর করার জন্য যে কর্মপ্রচেষ্টার সৃষ্টি হলো তাকে বলা হয় ব্যবসা। প্রথম দিকে ব্যবসা ছিল স্থানীয় ভিত্তিক, অর্থাৎ স্থানীয় মানুষদের চাহিদা পূরণের জন্য খুচরো ব্যবসা শুরু হয়। পরবর্তীকালে এইরূপ ব্যবসার পরিধি বৃদ্ধি পেয়ে জাতীয় স্তরে উন্নীত হয়। তখন খুচরো ব্যবসার সাথে সাথে পাইকারি ব্যবসা চালু হয়। তারও পরে ব্যবসার পরিধি দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়লো। তখন শুরু হলো আন্তর্জাতিক ব্যবসা। মানে আধুনিক যুগে কি হলো, আধুনিক যুগে মানুষের চাহিদা বৃদ্ধি পেতে শুরু করলো। আগে কি ছিল, রুটি কাপড়া মাকান, খাদ্য বস্ত্র বাসস্থান। এরপরে আস্তে আস্তে জামা কাপড়ের ফ্যাশন শুরু হয়ে গেল, হ্যাঁ। তারপরে যানবাহনের ফ্যাশন শুরু হয়ে গেল। তারপরে একটা বাড়ির জায়গা 10টা বাড়ি রাখার ফ্যাশন তৈরি হয়ে গেল, হ্যাঁ। শিক্ষা দীক্ষা উন্নত হওয়া শুরু হলো। শিক্ষা দীক্ষায় মানুষের ক্যাটাগরি চেঞ্জ হতে শুরু করলো, হ্যাঁ। তো এর ফলে কি হলো, মানুষের চাহিদা উত্তরোত্তর বেড়ে যেতে থাকলো। আগে আমরা অ্যানালগ ঘড়ি পরতাম, এখন ডিজিটাল ঘড়ি পরছি, তাই না। আগে আগে যখন আমাদের সময় আমরা মোবাইল ফোন হাতে পেয়েছি ধরো গ্র্যাজুয়েশনের পর, এখন সরকার 11 ক্লাসে মোবাইল ফোনের জন্য টাকা দিচ্ছে, তুমি কিনে নাও, মোবাইল ফোনটা কিনে নাও আর দেশটা বিগড়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের চাহিদা পূরণের জন্য উৎপাদনও করতে হচ্ছে। উৎপাদনকারী উৎপাদন করছে, আর যে ব্যবহারকারী সে ব্যবহারও করছে। তো মানুষের চাহিদা পূরণের জন্য একদল লোক উৎপাদন করছে, তো আরেক দল লোক সেই জিনিসটা কিনে ব্যবহারও করছে। লাভ তো হচ্ছে, ব্যবসা হচ্ছে, সোজা কথা ব্যবসা হচ্ছে। এর ফলে কি তৈরি হলো, ব্যবসা তৈরি হলো। মানুষের চাহিদা যখন বাড়বে, তোমার আগে কিপ্যাড ফোন ছিল, কলিং ফোন ছিল, আস্তে আস্তে তুমি অ্যান্ড্রয়েডে চলে এলে, না আস্তে আস্তে অ্যান্ড্রয়েডে কোথায় এলে, কলিং ফোন ছিল, সেখান থেকে তোমার ওই সিম্বিয়ান একটু ভালো ধরনের ফোন চলে এলো, যার পিছনে ক্যামেরা রয়েছে। তারপরে আরো কিছু বছর পর পিছনে এবং সামনে ক্যামেরা চলে এলো। তারপর থেকে আস্তে আস্তে অ্যান্ড্রয়েড ঢুকে গেল। এখন আর একটা ক্যামেরায় হচ্ছে না, পিছনে একটা ক্যামেরা, দুটো ক্যামেরায় চলছে না, সিরিজ অফ ক্যামেরাস পিছনে, ঠিক আছে। সামনেও এখন দেখেছি অনেক ফোনে একটা ক্যামেরা হয় না, দুটো ক্যামেরা থাকে, সামনেও দুটো ক্যামেরা থাকে, ঠিক আছে। থাকে অনেক ফোনই থাকে, একটু দামি ফোনে দুটো ক্যামেরা থাকে। আগে ফোন দেখতাম নর্মাল একটা ফোন থাকতো, এখন ফোনটা ভাঁজ করা যায়, ফোল্ডিং, তাই না, মিডিল দিয়ে ভাঁজ করে দেওয়া যাচ্ছে। মানে অনেক মানে চাহিদা যেরকম বাড়ছে, এক ধরনের লোক তৈরি করছে জিনিসটা, আরেক ধরনের লোক জিনিসটা কিনছে। এর ফলে দুজন এক জায়গায় একটা বাজারে আসলে ব্যবসা শুরু হয়ে যাচ্ছে। আমি কিনতে এসছি, তুমি বিক্রি করতে এসছো, তেমন ব্যবসা করি চলো। তুমি বিক্রি করবে, আমি কিনবো, আমার চাহিদা মিটবে, তোমার প্রফিট হবে, তার মানে ব্যবসা শুরু হয়ে গেল। কথা বুঝলে? এবার বলছে এই ব্যবসাটা আগে তো স্থানীয় ব্যবসা ছিল, মানে আমার চাহিদা পূরণ করার জন্য তুমি ধরো জিনিসটা বানাচ্ছ, আমি তোমাকে বললাম এই একটা চেয়ার বানিয়ে দাও, স্থানীয় ব্যবসা। বা আস্তে আস্তে তোমার দোকানটা বড় হয়ে তুমি এই অঞ্চলের যত চেয়ার বানাও তুমিই বানাও, ধরো সাপোজ করো, স্থানীয় ব্যবসা। শহর থেকে অন্য শহরে ছড়িয়ে গেল, আরো বড় হলো,
জেলা ছাড়িয়ে গেল, দেশ ছাড়িয়ে গেল তোমার ব্যবসা, তাহলে ইন্টারন্যাশনাল হয়ে গেল, আন্তর্জাতিক ব্যবসা শুরু হয়ে গেল। তো এইভাবেই আধুনিক যুগটা তৈরি হয়ে গেল, আধুনিক যুগ চলে এলো। এর ফলে কি হলো, ভারতের চা, কার্পাস, হ্যাঁ, কাঁচামাল, চামড়াজাত দ্রব্য, লৌহ ইস্পাত দ্রব্য, বিভিন্ন দেশে রপ্তানি হতে শুরু করলো। আমেরিকা, বাংলাদেশ, নেদারল্যান্ড, সিঙ্গাপুর, বিভিন্ন দেশে রপ্তানি হতে শুরু করলো। ঠিক আছে, এইটা হচ্ছে কি আমাদের ব্যবসার বিভিন্ন ভারতের ব্যবসা ও বাণিজ্যের ইতিহাস। নেক্সট হচ্ছে গিয়ে দেশীয় ব্যাংকিং ব্যবস্থা। দেশীয় ব্যাংকিং ব্যবস্থাটা কি কি জিনিস বলছে একটু শোনো। বলছে যে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠান ব্যাংকিং আইনের বাইরে থেকে আমানত সংগ্রহ করে, ঋণ প্রদান করে এবং ব্যাংকের মতো কাজ কারবার করে, তাদের বলা হয় দেশীয় ব্যাংকার। অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠান ছাড়াও একক ব্যক্তিও দেশীয় ব্যাংকার হিসাবে কাজ করে। তবে মহাজনদের সঙ্গে দেশীয় ব্যাংকারদের কাজে যথেষ্ট পার্থক্য রয়েছে। সাধারণত মহাজনদের প্রধান কাজই হলো সুদে টাকা খাটানো, কিন্তু দেশীয় ব্যাংকাররা সুদের ভিত্তিতে ঋণ দেওয়া ছাড়া আর্থিক মধ্যস্থ কারবারি হিসাবেও কাজ করে। প্রাচীন ও মধ্যযুগে ভারতে দেশীয় ব্যাংকারদের প্রভাব খুব বেশি ছিল, কিন্তু বর্তমানে আধুনিক ব্যাংক ব্যবস্থা প্রচলিত হওয়ায় দেশীয় ব্যাংকারদের প্রভাব ভীষণভাবে হ্রাস পেয়েছে। বিশেষত 1949 খ্রিস্টাব্দে ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন চালু হওয়ার পর থেকেই দেশীয় ব্যাংকারদের কাজের পরিধি হ্রাস পেয়েছে। তার মানে দেশীয় ব্যাংকার কি বলছে, যে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠান, কিছু বেসরকারি প্রতিষ্ঠান আছে, মানে মনে করো কিছু বেসরকারি প্রতিষ্ঠান ছিল যারা ব্যাংকিং আইনের আওতায় পড়তো না, ব্যাংক নয় কিন্তু ব্যাংকিং আইনের আওতার বাইরে এমন কিছু প্রতিষ্ঠান যারা কিনা জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করছে, জনগণের কাছ থেকে তারা সেভিংস গুলো গ্রহণ করছে এবং জনগণকে প্রয়োজনে ঋণ দান করছে, জনগণের থেকে টাকা নিচ্ছে, সেই টাকা কোনো একটা ব্যক্তি যখন ঋণ চাইতে আসছে তাকে ঋণ হিসাবে প্রদান করছে। ঠিক আছে, এই যে কাজটা করতো তাদের কি বলা হতো, দেশীয় ব্যাংকার। মনে করো যে আমাদের এই এরিয়ার মধ্যে কোনো পার্টিকুলারলি ব্যাংক নেই, তাহলে মনে করো কোনো ব্যাংকের শাখা নেই, তখন কি হবে, কিছু মহাজন টাইপ লোক তৈরি হয়ে যাবে যারা কিনা তোমার টাকা সংগ্রহ করবে, আবার প্রয়োজনে তোমাকে লোনও দেবে। ঠিক আছে না, যেমন দেখবে বিভিন্ন বিভিন্ন বাজারে প্রত্যেক দিন 50 টাকা করে জমা নেওয়া হয় বা 100 টাকা করে জমা নেওয়া হয়, যার যার সুবিধা অনুযায়ী 10 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত পার ডে জমা হয়, 500 টাকাও হতে পারে। ঠিক আছে, এটাকে কি বলা হয় বলো, ফান্ড 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 চালানো হচ্ছে। ঠিক আছে, ওটাও মোটামুটি, হ্যাঁ হ্যাঁ, না না বিক্রি করছো, চার্জ কাটছে না, তুমি ফান্ডে টাকাটা জমা রাখছো, এটা বছরের শেষে সুদ সমেত তোমাকে ফেরত দেওয়া হবে। ফেরত দেয়। আবার তোমার ধরো লোনের প্রয়োজন হলো, এবার 100 জনের কাছ থেকে টাকা তুলছে, এবার 100 জনের তো লোন প্রয়োজন হয় না, 1 জন 2 জন 4 জনের লোন প্রয়োজন হলো, তখন তাদের মধ্যে টাকা, যে টাকাটা উঠেছে সেই টাকাটাই ডিস্ট্রিবিউট করে দিল, একটু বেশি চড়া সুদে তোমার কাছে টাকাটা প্রদান করলো, তোমার থেকে চড়া সুদ সংগ্রহ করে নিল, বেশি সুদ সংগ্রহ করে নিল। ঠিক আছে, এরকম হতে পারে। তো এরাই হচ্ছে গিয়ে দেশীয় ব্যাংকিং ব্যবস্থা। ঠিক আছে, আবার দেশীয় ব্যাংকারদের উপবিভাগ আছে কিছু কিছু। বলছে ব্যাংকিং কমিশনের 1972 বিশ্লেষণ অনুযায়ী দেশীয় ব্যাংকারদের 4টি উপবিভাগে ভাগ করা যায়: গুজরাটি শ্রফ, শিকারপুরি কিংবা মুলতানি শ্রফ, চেট্টিয়ার এবং মারোয়ারি ক্যাশ। ঠিক আছে না, বলছে কি গুজরাটি শ্রফরা মুম্বাই, কলকাতা, গুজরাটের শিল্প ও বাণিজ্য কেন্দ্রগুলিতে বিশেষভাবে সক্রিয়। শিকারপুরি এবং মুলতানি শ্রফদের কাজ কারবার মুম্বাই ও চেন্নাইয়ের ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে সীমাবদ্ধ। চেট্টিয়াদের কাজকর্ম দক্ষিণ ভারতে সীমাবদ্ধ। মারোয়ারি ক্যাশরা কলকাতা, মুম্বাই, অসমের চা বাগান অঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন অংশে তাদের আর্থিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। মারোয়ারি ক্যাশ থেকে হয়তো ক্যাশিয়ার চলে এসছে কথাটা। ঠিক আছে না, মারোয়ারিদের কাছে দেখবে টাকা পয়সা লোন টোন চাইলে পাওয়া যায়। ঠিক আছে, কিন্তু সুদ রেট অফ ইন্টারেস্ট প্রচুর হাই প্রচুর হাই। ঠিক আছে, এবার বলছে দেশীয় ব্যাংকার কার্যাবলী, দেশীয় ব্যাংকার কিভাবে কাজ করছে, দেশীয় ব্যাংকারদের কাজগুলো কি কি, সেগুলো আমরা আস্তে আস্তে পড়বো, দাঁড়াও। আচ্ছা, নেক্সট যেটা বলছিলাম আমরা, দেশীয় ব্যাংকারের কার্যাবলী কি বলছে, দেশীয় ব্যাংকাররা কি করে। এই যে দেশীয় ব্যাংকার আমরা জানলাম যে শিকারপুরি বা কিংবা মুলতানি শ্রফ, মারোয়ারি ক্যাশ,
হ্যাঁ, গুজরাটি শ্রফ, চেট্টিয়ার, এরা যে এরমভাবে টাকা পয়সা নিচ্ছে লোকের কাছ থেকে, আমানত সংগ্রহ করছে লোক এবং প্রয়োজনে ঋণ দান করছে, তাদের কার্যাবলীটা কিভাবে হয়, মানে তারা কি কাজ করে মেনলি, তারা প্রধান কাজ হচ্ছে ঋণ প্রদান করা, মানে সোনার অলংকার, জমি, হুন্ডি, হুন্ডি মানে বিল অফ এক্সচেঞ্জ, ঠিক আছে না, অ্যাকাউন্টসে আমরা করেছি, সোনার অলংকার, জমি বা বিল অফ এক্সচেঞ্জ, এগুলোকে জামিন রেখে দেশীয় ব্যাংকাররা ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোগী, কৃষক ও পশুপালকদের ঋণ দেয়। ঠিক আছে, মানে মোদ্দা কথা তোমার যদি একটা ফিক্সড সোর্স অফ ইনকাম থাকে, মানে তোমার যদি ব্যবসা থাকে বা তোমার যদি কিছু ক্ষুদ্র উদ্যোগ থাকে বা তুমি যদি কৃষক হও, মানে তোমার ইনকাম যদি থাকে, তাহলে তোমাকে দেশীয় যে ব্যাংকার আছে তারা লোন দেবে। কিভাবে দেবে? তোমার সোনার গয়নাগাটি বা জমি বা হুন্ডি বন্ধক রেখে তোমাকে লোন দেবে। ঠিক আছে, এটা ওদের প্রধান কাজ। তারপরে অর্থ স্থানান্তর কি বলছে, অনেক দেশীয় ব্যাংকার হুন্ডির মাধ্যমে কারবার পরিচালনা করত। হুন্ডির সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে টাকা স্থানান্তরের কাজেও দেশীয় ব্যাংকাররা সাহায্য করতো। মানে ধরো আমাকে এখান থেকে ধরো মুম্বাইয়ে টাকা পাঠাতে হবে, ঠিক আছে, কি করব, দেশীয় যারা ব্যাংকার আছে তাদের কাছে আমি টাকা জমা দিলাম, তাদেরকে আমি টাকা দিলাম এবং বললাম এই টাকাটা দিল্লি বা মুম্বাইয়ের আমার যে বন্ধু আছে বা আরেকজন ব্যবসায়ী আছে যার থেকে আমি মাল কিনেছি তাকে পৌঁছে দিতে হবে। তাহলে ওখানে ওদের কোনো এজেন্ট রয়েছে, সে এখান থেকে বলে দিল, এজেন্টকে বলে দিল যে আমি এখানে টাকা রিসিভ করে নিয়েছি এবং তুমি কি করো, অমুক লোককে টাকাটা পেমেন্ট করে দাও। পেমেন্ট করে দিল। এবার কখনো হতে পারে যে ওখান থেকে টাকাটা, মানে দিল্লি থেকে টাকাটা কলকাতায় আসবে, দিল্লির যে এসে রয়েছে দেশীয় ব্যাংকার রয়েছে তাকেও টাকাটা জমা করলো। ঠিক আছে, আর ওখানে মানে দিল্লির দেশীয় ব্যাংকার কলকাতার দেশীয় ব্যাংকারকে বলে দিল যে আমি এখানে টাকা পেয়ে গেছি, তুমি একে টাকাটা ট্রান্সফার করে দাও। তাহলে মিউচুয়ালি সেট আপ হয়ে গেল। ধরো এখান থেকে 1 লাখ যাচ্ছিল ওখানে, তাহলে ওইখানকার যে লোক, দিল্লির লোকটা 1 লাখ টাকা নিজের পকেট থেকে দিয়েছিল। আবার মনে করো ওখান থেকে কেউ 1 লাখ এদিকে পাঠাচ্ছে, তখন ও নিয়ে নিল আর বদলে এখান থেকে পেমেন্ট হয়ে গেল। কথা বুঝলে? এরকমভাবে সিস্টেমটা হতো। পণ্য বিপণনে সাহায্য করতো। তার মানে কি বলছে, দেশীয় যে ব্যাংকাররা আছে তারা পণ্য বিপণনে সাহায্য করে। কীভাবে? গ্রাম থেকে শহরে পণ্য বিপণন কেন্দ্রে পণ্য বিপণনের জন্য দেশীয় ব্যাংকাররা ঋণের ব্যবস্থা করে। যারা ধরো গ্রাম থেকে শহরে গিয়ে পণ্য বিক্রি করবে, তো তাদের বিক্রি করতেও সাহায্য করে কারা? দেশীয় ব্যাংকাররা। ঠিক আছে, আর এছাড়াও কিছু অন্যান্য কাজ করে। অন্যান্য কাজ বলতে অনেক দেশীয় ব্যাংকার আছে যারা ব্যাংকিং কাজ ছাড়া অন্য কাজ কারবারও করে, যার ফলে সেই সমস্ত কাজকর্মের সঙ্গে যুক্ত তারাও এই ধরনের দেশীয় ব্যাংকারদের সাহায্য পায়। দেশীয় ব্যাংকাররা অনেক ধরনের কাজ করতে পারে। কখনো ধরো ইন্স্যুরেন্সের কাজ করতে পারলো, ইন্স্যুরেন্সের কাজ করলো, কখনো হয়তো জমিনদারির কাজ করলো, মানে জামিন রেখে তার পরিবর্তে টাকা দিচ্ছে। মানে ধরো তুমি লোন নেবে, আমি হচ্ছে গিয়ে দেশীয় ব্যাংকার, ঠিক আছে, তুমি যার থেকে লোন নেবে সে আবার তোমাকে চেনে না, তোমাকে লোন দেবে না। আমাকে আবার চেনে, আমি তোমার গ্যারান্টার হয়ে গেলাম যে ও যদি টাকা না দেয় তাহলে আপনি আমার কাছ থেকে টাকা পেয়ে যাবেন। তো এটা কি হলো, গ্যারান্টার হিসাবে কাজ হলো। যেমন দেখবে বাচ্চারা MBA পড়ে, ব্যাংক থেকে লোন নেয়, গ্যারান্টার কে? তার বাবা। যদি বাচ্চা টাকা না দিল, ছেলে টাকা না দিল বা মেয়ে টাকা না দিল, তাহলে বাবা টাকা দেবে। এটা হচ্ছে গ্যারান্টার। তো এরকমই দেশীয় ব্যাংকাররাও গ্যারান্টার হিসাবে কাজ করতো। ঠিক আছে, তাহলে এটাই সুবিধা ছিল। দেখো বলছে নেক্সট, দেশীয় ব্যাংকারদের কিছু ত্রুটিও ছিল। লিমিটেশন অফ ইন্ডিজিনিয়াস ব্যাংকার। দেশীয় ব্যাংকারদের কিছু ত্রুটি ছিল। কী কী ত্রুটি ছিল বলো? বলছে দেশীয় ব্যাংকাররা এখনও সনাতন পদ্ধতিতে এবং পারিবারিক ভিত্তিতে কারবার চালায়। তার মানে যেরকম পুরনো পদ্ধতিতে কারবার চলতো সেরকম পদ্ধতিতেই ওরা কারবার চালায় এবং পরিবার ভিত্তিক কারবার চালায়। মানে আমার পরিবার এই কাজের জন্য এই কাজই করতো, তাই আমি করব। মানে পারিবারিক যে লিগ্যাসি, সেই লিগ্যাসিটাকে বহন করে চলছে। এটা একটা ত্রুটি। হ্যাঁ, এদের মধ্যে আমানত ব্যবস্থা অথবা চেক ব্যবস্থা এখনও গড়ে ওঠেনি। আমানত ব্যবস্থা মানে বুঝে যায়। তো আমানত ব্যবস্থাও গড়ে ওঠেনি বা চেক সিস্টেমও তৈরি হয়নি। মানে তুমি ধরো দেশীয় ব্যাংকারের কাছে টাকা রেখেছো আর ব্যাংকে টাকা রাখবে,
কোনটায় প্রেফার করবে? ব্যাংকে টাকা রাখা, কারণ ব্যাংক চেকের সুবিধা দিচ্ছে, ব্যাংক এটিএমের সুবিধা দিচ্ছে। দেশীয় ব্যাংক আর দিতে পারবে? দিতে পারবে না। নেক্সট বলছে এই বাজারে সুদের হার স্থিতিশীল নয়, মানে দেশীয় ব্যাংকারের কাছে তুমি যখন টাকা রাখবে তখন কখনো চলবে 4% রেট অফ ইন্টারেস্ট, কখনো 5% চলবে, কখনো 3% চলবে। আবার তাদের থেকে যখন টাকা নেবে তুমি অ্যাজ এ লোন নেবে তখন 10%, 12%, 14% কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে এরকম না, ব্যাংকের ক্ষেত্রে একটা ফিক্সড রেট অফ ইন্টারেস্ট সবসময় মেনটেন করা হয়। বলবে? बोलो। अब उसके बाद देखो बोल रहा है, এরপরে আমাদের কি বলছে, যে ত্রুটি যেটা বলছে এই বাজারে সুদের হার স্থিতিশীল নয়, এটা তো বললাম। অধিকাংশ দেশীয় ব্যাংকার অবাঞ্ছিতভাবে ব্যাংক ব্যবসার সঙ্গে তাদের অন্যান্য কারবার গুলিয়ে ফেলছেন বা মিশিয়ে ফেলছেন। মানে দেশীয় ব্যাংকাররা অন্যান্য ব্যবসার সঙ্গে, তার ধরো অন্যান্য ব্যবসাও আছে, সে ধরো মাছের ব্যবসা করছে, সে ধরো ট্রান্সপোর্টের বিজনেস করছে, হ্যাঁ, সে ধরো তার মুদিখানা দোকান আছে, তার সঙ্গে সে কি করছে, এই দেশীয় ব্যাংকারের যে কাজটা সেই কাজটাকে গুলিয়ে ফেলছে, মিক্স অ্যান্ড ম্যাচ করে ফেলছে। যারা ধরো ওখানে তার কাছ থেকে তার ধরো জামা কাপড়ের দোকান আছে, তার কাছ থেকে যারা জামা কাপড় কিনতে আসছে তাদেরকে বলে যাচ্ছে টাকা ধার লাগলে আমার কাছ থেকে নেবেন, টাকা ধার লাগলে আমার কাছ থেকে নেবেন। তার মানে কি, তার যে জামা কাপড়ের কাস্টমার সেই কাস্টমারের সঙ্গে তার এই কাস্টমারকে গুলিয়ে ফেলা হচ্ছে, মিক্স করে ফেলছে। ঠিক আছে। নেক্সট বলছে অসংগঠিত দেশীয় ব্যাংকারদের ওপর রিজার্ভ ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ নেই। এবং এই ধরনের যে অসংগঠিত যে ব্যাংকারগুলো রয়েছে এরা তো সংগঠিত নয় বা কারো আন্ডারেও নেই, এদের ওপর রিজার্ভ ব্যাংকের কোনো মানে নিয়ন্ত্রণও ছিল না বা নিয়ন্ত্রণও নেই। এগুলো হচ্ছে ত্রুটি। ঠিক আছে। নেক্সট বলছে, নেক্সট দেখো পরে পেয়ে চলে আসো, দেশীয় ব্যাংকারদের টিকে থাকার কারণ, এটা একটু পড়ে নেবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। মধ্যস্থতাকারীদের উত্থান। আচ্ছা, মধ্যস্থতাকারী কাকে বলে একটুখানি ভালো করে বুঝে নাও। যে ব্যক্তি বা কারবারি সংস্থা উৎপাদনকারী ও ভোগকারীর মধ্যে যোগসূত্র স্থাপন করে পণ্যের উৎপাদন ও ক্রয় বিক্রয়ে সাহায্য করে তাকেই বলা হয় মধ্যস্থতাকারী বা মধ্যবর্তী কারবারি। মানে যে সমস্ত ব্যক্তি বা কারবারি সংস্থা উৎপাদনকারী, যে উৎপাদন করছে, এবং যে ভোগকারী, এদের দুজনের মধ্যে যোগসূত্র স্থাপন করবে। হ্যাঁ, একজন ব্যক্তি আছে যে কিনা যে প্রডিউসার আর যে কনজিউমার তার মধ্যে যোগসূত্র স্থাপন করবে এবং ক্রয় বিক্রয়ে সাহায্য করবে, তাকে বলা হয় মধ্যস্থতাকারী। যেমন মনে করো যে তুমি হয়তো জমি কিনবে আর আমি জমি বিক্রি করব, না তুমি আমাকে চেনো না আমি তোমাকে চিনি, তো আমাদের দুজনের মধ্যে মধ্যস্থতাকারী কে হবে? দালাল। একজন দালাল যে তোমাকেও চেনে, সে আমাকেও চেনে, সে দালাল হচ্ছে মধ্যস্থতাকারী। ঠিক আছে, যাকে বলা হয় ব্রোকার। ঠিক আছে না? দেখো বলছে মধ্যস্থতাকারীকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আর্থিক মধ্যস্থতাকারী আর একটা হচ্ছে বাণিজ্যিক মধ্যস্থতাকারী। আর্থিক মধ্যস্থতাকারী কাকে বলছে? বলছে আর্থিক মধ্যস্থতাকারীরা বিভিন্ন ব্যক্তি বা সরকারি প্রতিষ্ঠানও হতে পারে। ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য হলো ধনী মহাজন, হ্যাঁ, ধনী মানুষজন, শেঠ সম্প্রদায়ভুক্ত মানুষ, মহাজন ইত্যাদি। মানে আর্থিক মধ্যস্থতাকারীরা কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তিও হতে পারে বা কোনো বেসরকারি প্রতিষ্ঠানও হতে পারে। যদি ব্যক্তি হয় তারা কীরকম ব্যক্তি হবে? খুব গরিব একটা মানুষ, সে দুজনের মধ্যে মধ্যস্থতা করে দিচ্ছে, এরকম কি হয়? দেখেছো একজন ভিখারি দুজনের মধ্যে মধ্যস্থতা করছে? না, ধনী ব্যক্তি মধ্যস্থতা করতে পারে, বা শেঠ মানুষ, ব্যবসায়ী মানুষ, মহাজন, শাহুকার, এর যাদের কাছে পয়সা কড়ি আছে তারা মধ্যস্থতাকারী কাজ করে দেয়। ঠিক আছে। আর বাণিজ্যিক মধ্যস্থতাকারী কাকে বলে? বলছে যে সমস্ত মধ্যবর্তী কারবারি পণ্যের ক্রয় বিক্রয়ে সরাসরি অংশগ্রহণ না করে কারবারিদের সঙ্গে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের যোগাযোগ স্থাপন করিয়ে দেয় তাদের বলা হয় বাণিজ্যিক মধ্যস্থতাকারী। মানে আমার ধরো আজকে বাড়ি তৈরি করার জন্য আমার টাইলস লাগবে, আর টাইলস তৈরি হচ্ছে গুজরাটে কম দামে টাইলস তৈরি হচ্ছে, মানে গুজরাটের যা রেট সেটা এখানকার রেটের থেকে অনেক কম। এবার আমি গুজরাট থেকে টাইলস কিনতে চাই, আমি গেলেই তো টাইলস পাবো না, আমার সেই কন্ট্যাক্টটা করিয়ে কে দেবে? আর এই বাণিজ্যিক মধ্যস্থতাকারীরা।
আমার সঙ্গে এই গুজরাটের ফার্মের কন্ট্যাক্ট করিয়ে দেবে কারা? এই মধ্যস্থতাকারী, বাণিজ্যিক মধ্যস্থতাকারীরা আমার সঙ্গে গুজরাটের যে টাইলস যে ম্যানুফ্যাকচারিং হাব তার মধ্যস্থতা করে দেবে বা যোগাযোগ স্থাপন করে দেবে। এরা কেমন হয়? মানে বলছে এরা পারিশ্রমিক হিসাবে নির্দিষ্ট পরিমাণ কমিশন পায়। এরা হলো দালাল, বলেছিলাম। ফড়িয়া বা ফরে যাকে বলা হয়, মানে ফরে মানে হচ্ছে কি পাইকারি যারা ব্যবসা করছে, কাঁচামালের ব্যবসা হয় যেখানে, হ্যাঁ, কাঁচামালের যে হাট বসে সেখানে দেখবে ফরেরা থাকে। ফরে এক ধরনের দালাল টাইপের লোক, যারা চাষিদের কাছ থেকে কম দামে কিনে যারা বিক্রি করতে আসে তাদেরকে বেশি দামে বিক্রি করে দেয়, মাঝখানে কমিশন তাদের বেশ মোটা কমিশন হয়। হ্যাঁ, ধরো চাষি আলু নিয়ে এলো, ওর কাছ থেকে আলু কিনলো 6 টাকা কিলো হিসাবে, ঠিক আছে। এবার যারা মহাজন তোমার একটা বড় বাজারে এলো বা হাটে বিক্রি করতে আসবে, ও কিছু নিয়ে আসছে না, সাপোজ করো এই ফরেদের কাছ থেকে জিনিস কিনে সাধারণ মানুষকে বিক্রি করে বাড়ি চলে যাবে, ঠিক আছে। তাহলে একজন চাষি ছিল, চাষি 1 কিলো আলু নিয়ে এসছে, ফরে তার কাছ থেকে 6 টাকা কিলো দরে আলু কিনলো, কিনে যে ব্যবসায়ী তাকে 10 টাকা কিলো দরে আলু বিক্রি করলো। আর ব্যবসায়ীর কাছ থেকে আমি যখন আলু কিনলাম সেটা 20 টাকা কিলোয় আলু কিনলাম। ছিল কত টাকা কিলো? 6 টাকা কিলো। হলো কত? 20 টাকা কিলো। মাঝখানে দুজন প্রফিট করে নিয়ে চলে গেল, একটা হচ্ছে ফরে, একটা হচ্ছে ব্যবসায়ী। কথা বোঝা গেল? এটা হচ্ছে কথা। ঝুঁকিবাহক প্রতিনিধি বা ডেলকেডিয়ার এজেন্ট বলছে ঝুঁকিবাহক প্রতিনিধিরা বিক্রেতা কর্তৃক নিযুক্ত হন। এরা মালিকদের পক্ষে পণ্য বিক্রয় করেন, পণ্যের মূল্য আদায় না হলে নিজেরা পণ্যের মালিককে ক্ষতিপূরণ দেন। অতিরিক্ত ঝুঁকি বহনের দায়িত্ব গ্রহণ করার জন্য এরা অতিরিক্ত পারিশ্রমিক পান। মানে এক ধরনের লোক যারা কিনা এইটা দায়িত্ব নিচ্ছে যে আমি মালটা বিক্রি করিয়ে দেবো, যদি কেউ টাকা মেরে দেয় তার দায়িত্ব আমার, আমি নিজের পকেট থেকে আপনাকে টাকা পেমেন্ট করে দেবো, ঠিক আছে। মানে ধরো তুমি ব্যবসা করছো, তোমার একটা দোকান আছে, ঠিক আছে, তোমার ধরো ফার্নিচারের দোকান আছে, হ্যাঁ। এবার আমি ধরো সেরকম একটা ব্যক্তি, ঠিক আছে, তুমি একটা ফার্নিচার, ধরো একটা চেয়ার তুমি জেনারেলি 8,000 টাকায় বিক্রি করো কাস্টমারদের, ঠিক আছে। এবার আমি এসে বললাম যে আপনার বিক্রি করার কোনো টেনশন নিতে হবে না, আমি আপনার চেয়ার বিক্রি করিয়ে দেবো, আপনি আমাকে 7,000 টাকা করে দেবেন একটা চেয়ার। আমি টোটাল আপনার কতগুলো চেয়ার আছে? বলছে 50টা। বলে 50টা বিক্রি করে দেবো, আপনাকে কোনো টেনশনই নিতে হবে না। তুই বলছে ঠিক আছে, টেনশন তো নেবে না, কিন্তু যদি ধারে বিক্রি করো এবং টাকা না দিতে পারে সে, তার কিন্তু দায়িত্ব আমি নেব না। 7,000 টাকা করে চেয়ার তোমাকে দিয়ে দিচ্ছি আমি, তুমি আমার দোকান থেকেই বিক্রি করো, কিন্তু কেউ যদি টাকা মেরে দেয় তার দায়িত্ব আমি নেব না, তোমাকে তোমার গ্যাটের পয়সা খরচ করে আমাকে টাকা পেমেন্ট করতে হবে। বলছে হ্যাঁ ঠিক আছে, আমি করব। এই ধরনের যে ব্যবসায়ী তাদের বলে ডেলকেডিয়ার এজেন্ট, ঠিক আছে। এরাও মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। কমিশন এজেন্ট কি বলছে? দস্তুরি প্রতিনিধি কি বলছে? দস্তুরি প্রতিনিধি বাজারে ক্রেতা ও বিক্রেতাকে খুঁজে বার করে। প্রকৃতপক্ষে এরা ক্রয় তদারক প্রতিনিধি হিসাবেও পরিচিত। দস্তুরি প্রতিনিধি তাদের কাজের জন্য কমিশন পান। মানে যারা কমিশন এজেন্ট হয় তারা কমিশনের ওপর কাজ করে। এখানে তারা কোনো একটা বাজারে ক্রেতাকেও খুঁজে বার করবে, বিক্রেতাকেও খুঁজে বার করবে। ক্রেতার কাছ থেকেও 5% কমিশন খাবে, বিক্রেতার কাছ থেকেও 5% কমিশন খাবে। অনেকটা জমি বাড়ি বিক্রি করার দালাল, ছেড়ে দাও না। যারা ধরো পাত্রপাত্রী মানে ঘটকালি করে, ঘটক, তারা পাত্রের বাড়ি থেকেও 10,000 টাকা নেবে, পাত্রীর বাড়ি থেকেও 10,000 টাকা নেবে। পাত্রর বিয়ে দিয়ে দিলাম সৎ পাত্রীতে, 10,000 টাকা, আর পাত্রীকেও সৎ পাত্রে দান করলাম 10,000 টাকা। আবার বিয়ে খেয়ে বাইরে বেরিয়ে বলে তাড়াতাড়ি যেন 6 মাসের মধ্যে ভেঙে যায়। তাহলে কি হবে? আবার পাত্রটা বিয়ে করবে 10,000 টাকা, পাত্রীটা আবার বিয়ে করবে 10,000 টাকা। কথা বুঝতে পারলে? এরা হচ্ছে গিয়ে দস্তুরি প্রতিনিধি, মানে কমিশন বেসিসে কাজ করে, ঠিক আছে। দায়ভাগ বা অবলেখন মানে আন্ডাররাইটার মানে হচ্ছে কি যখন কোনো কোম্পানি শেয়ার বা ডিবেঞ্চার বিক্রি করতে চায়, কোনো একটা কোম্পানি মার্কেটে শেয়ার বা ডিবেঞ্চার বিক্রি করবে। এবার শেয়ার বা ডিবেঞ্চার যখন বিক্রি করবে, হঠাৎ করে তো লোক কিনতে আসবে না। এবার যদি ধরো আমার একটা কোম্পানি, ধরো বিজিত প্রাইভেট লিমিটেড, এই কোম্পানির একটা শেয়ার আমি বিক্রি করতে চাইছি, আমি কিছু শেয়ার বিক্রি করতে চাইছি, আমি কোম্পানিতে মানে অ্যাডভার্টাইজমেন্ট দিলাম, মনে করো বিভিন্ন মিডিয়াতে অ্যাডভার্টাইজমেন্ট দিলাম, কি আমার কোম্পানির শেয়ার কিনবে না।
এখানে যদি আমি কোনো ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে নিয়ে আসি, ধরো শাহরুখ খান, সালমান খান, আমির খান, এদের দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করাই, তাহলে গ্রহণযোগ্যতা বাড়বে। এবার তাদেরকে দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করতে গেলে আমার কোম্পানি বিক্রি করতে হবে, ঠিক কি না? তাহলে আমি এমন একটা ইনফ্লুয়েন্সার খুঁজবো বা এমন একজন ব্যবসায়িক প্রতিষ্ঠান খুঁজবো যাদেরকে আমি কিছু পার্সেন্টেজ কমিশন দিয়ে আমার সব শেয়ারগুলো বিক্রি করিয়ে দিতে পারি। ছোটোখাটো ব্যাংক হতে পারে, ছোটোখাটো ইউটিউবার হতে পারে, ছোটোখাটো ইনফ্লুয়েন্সার হতে পারে, ঠিক আছে? যেমন ধরো, যদিও নাগালের বাইরে তবুও বলি বঙ্গাই, হ্যাঁ, তারপরে মানে বঙ্গাই মানে কিরণ দত্ত হয়ে গেল, তারপরে হয়ে গেল সিনেবা মিনময় হয়ে গেল, ঝিলাম গুপ্ত হয়ে গেল, ঠিক আছে? এদেরকে দিয়ে করাতে পারি, হ্যাঁ। তো এইরকম। এবার চলে আসবো আমরা পরিবহন কাকে বলে, মানে পরিবহন কত রকমের হয়। সড়ক পথে পরিবহন হবে, জলপথে পরিবহন হবে। সড়ক পথে পরিবহন আমরা জানি, হ্যাঁ, এক মিনিট দেখো, বলছে পরিবহন, বলছে মধ্যস্থতাকারী হিসাবে পরিবহনের গুরুত্ব অপরিসীম। কোনো স্থানে উৎপাদিত দ্রব্য সম্পূর্ণভাবে সেই স্থানেই বিক্রি হয়ে যাবে, কিংবা সেই স্থানে অন্য কোনো সেই দ্রব্যের অন্য কোনো স্থানে চাহিদা থাকবে না, তা হতে পারে না। মানে আমার এখানে আমি ধরো কোনো জিনিস উৎপাদন করছি, সেটা আমার এই জায়গায় মানে যেখানে উৎপাদন করছি সেখানেই পুরোটা বিক্রি হয়ে যাবে, এটা অসম্ভব ব্যাপার, সেটা অসম্ভব ব্যাপার। এবং আমি যে দ্রব্যটা উৎপাদন করছি সেটা আমার পার্শ্ববর্তী বাজারেই তার ডিমান্ড আছে, হ্যাঁ, আর অন্যান্য কোনো বাজারে ডিমান্ড নেই, এটাও হতে পারে না, ঠিক আছে? দুটোই হতে পারে না, আনসার্টেন জিনিস। মানে আমি যা উৎপাদন করছি তা আমার পাশের বাজারেই বিক্রি হয়ে যাবে, এটাও হবে না। আমি যা উৎপাদন করছি সেটা আমার পাশের বাজার ছাড়া অন্য কোনো বাজারে তার কোনো রকম চাহিদা নেই, এটাও হতে পারে না। তাই জন্য কি করতে হবে? তাই জন্য দ্রব্যকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করতে হবে, এবং স্থানান্তরিত করার জন্য পরিবহন ব্যবস্থা দেশের বা অঞ্চলের দ্রব্যকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য খুবই উপযোগী, ঠিক আছে? তা এই যে প্রাচীনকালে উল্লেখযোগ্য যে পরিবহন ব্যবস্থাগুলো ছিল, সেগুলোর মধ্যে কোনটা ছিল? সড়কপথ আর জলপথ। প্রাচীনকালে সড়কপথ এবং জলপথের মাধ্যমে পরিবহন ব্যবস্থা গড়ে উঠত। এবার সড়কপথ কি বলছে দেখো, গ্রামের সঙ্গে শহরের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে সড়কপথ। স্বল্প ওজনের পণ্য সামগ্রী পরিবহনের জন্য সড়কপথ পরিবহন বিশেষ উপযোগী। শিল্প প্রতিষ্ঠানে কাঁচামাল আনতে এবং উৎপাদিত দ্রব্য ভোক্তার কাছে পৌঁছে দিতে স্থানীয়ভাবে বা জাতীয় স্তরে সড়কপথ পরিবহনের গুরুত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য। তার মানে গ্রামের থেকে শহরে বা শহরের থেকে গ্রামে কিছু মানে কোনো জিনিস নিয়ে যাওয়া, ট্রান্সপোর্টের জন্য সড়কপথ সবচেয়ে ভালো মাধ্যম, হ্যাঁ। স্বল্প ওজনে পণ্য সামগ্রী এদিক থেকে ওদিকে নিয়ে যাওয়ার জন্য, কাঁচামাল নিয়ে যাওয়ার জন্য, দ্রব্য সামগ্রী উৎপাদনকারী থেকে ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার জন্য সড়কপথ ইজ দ্য বেস্ট মাধ্যম আর কি, হ্যাঁ। নেক্সট বলছে জলপথ, ওয়াটারওয়েজ কি বলছে? প্রাচীনকালে ভারতের আরও একটি অন্যতম পরিবহন ব্যবস্থা ছিল জলপথ। জলপথকে দুই ভাগে ভাগ করা যায়, একটা অভ্যন্তরীণ জলপথ, একটা হচ্ছে সমুদ্রপথ। অভ্যন্তরীণ জলপথ পরিবহন মানে কি? ভারত নদীমাতৃক দেশ, যার ফলে অভ্যন্তরীণ জলপথের মাধ্যমে ভারতের এক অঞ্চলকে অন্য অঞ্চলের সঙ্গে সহজেই যুক্ত করা সম্ভব। এই জলপথের মাধ্যমে স্থানীয় কারবার জাতীয় কারবারে পরিণত হয়েছিল, হ্যাঁ। যেমন পশ্চিমবঙ্গের কৃষিজাত দ্রব্য ভারতের অন্যান্য রাজ্যে নদীপথে খুব সহজেই পাঠানো যেত, তাই না? আবার অন্য রাজ্যের শিল্পজাত দ্রব্য নদীপথে পশ্চিমবঙ্গে আসতো। তার মানে অভ্যন্তরীণ যে জলপথ ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা, সেটা একটা মানে মধ্যস্থতাকারী হিসাবে এবং পরিবহনের একটা ভালো মাধ্যম, হ্যাঁ। মানে ভারত যেহেতু নদীমাতৃক দেশ, তাই ভারতের মধ্যে অনেক নদী রয়েছে। এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য মানে জলপথটাও একটা ভালো মাধ্যম হিসাবে গণ্য করা হয়। এছাড়া যখন তুমি ইন্টারন্যাশনাল বিজনেস করবে, তখন তোমাকে সমুদ্র পথের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করতে হয়। বিদেশ থেকে যখন অয়েল ট্যাঙ্কার আসে, তখন সমুদ্র পথে আসে, ঠিক আছে? বিদেশ থেকে ধরো কি বলবো, প্লেন, ফাইটার প্লেন, হ্যাঁ, এয়ারক্রাফট, হ্যাঁ, রকেট লঞ্চার, এগুলো সব জলপথে আসছে, ঠিক আছে? বলছে ভারতের 3 দিকে সমুদ্র, একদিকে স্থলভূমি, অর্থাৎ ভারত হলো একটি উপদ্বীপ, যার ফলে বহু প্রাচীনকাল থেকে ভারতের সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশের যোগাযোগের মাধ্যম ছিল সমুদ্রপথ। প্রাচীনকালে কালিকট, তাম্রলিপ্ত প্রভৃতি বন্দর থেকে বিদেশে মশলা যেমন গোলমরিচ, লবঙ্গ, এলাচ, সুতির কাপড়, তুলো, পাট, লাক্ষা, চাল ইত্যাদি বিদেশে রপ্তানি করা হতো। এবং
যারা মানে কি বলবো ব্রিটিশরা এসছিল, ব্রিটিশরা এই গোলমরিচ, লবঙ্গ, এলাচ এসবের ব্যবসা করতেই তো মেনলি এসছিল। তারপর এসে তারা ভারতে গেড়ে বসেছে, ঠিক আছে, ভারতকে দখল করে নিয়েছে। তো আজকের জন্য এই পর্যন্ত থাক, ঠিক আছে। নেক্সট দিন আমরা আরো বিস্তারিত আলোচনা করব।